কখনো ভেবে দেখেছেন একটা ভাষা ঠিক কিভাবে জন্মায়, অথবা একজন মানুষ কি সত্যিই একটা গোটা ভাষার ভাগ্য নির্ধারণ করতে পারেন? চলুন আজ এই অসাধারণ গল্পটা নিয়ে কথা বলা যাক। এই প্রশ্নটার উত্তর কিন্তু সহজ না। এর জন্য আমাদের পিছিয়ে যেতে হবে হাজার হাজার বছর, এক লম্বা সফরের মতো, যার পড়তে পড়তে লুকিয়ে আছে ভাষার বিবর্তনের নানান রহস্য। তাহলে শুরুটা করা যাক একদম গোড়া থেকে। বাংলা ভাষার এই যে পথ চলা, এটা কিন্তু কোনো সাধারণ গল্প না। এটা একটা মহাকাব্যিক যাত্রা। হাজার হাজার বছর ধরে প্রাচীন শিকড় থেকে কিভাবে জন্মালো একটা নতুন ভাষা, সেই গল্প। আচ্ছা, ব্যাপারটা আর একটু ভেঙে বলা যাক। দেখুন, বাংলা ভাষা কিন্তু একদিনে তৈরি হয়নি। এর পেছনে আছে একটা বিরাট বংশলতিকা। শুরুটা হয়েছিল ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার থেকে। তারপর সেখান থেকে এলো ইন্দো ইরানীয় শাখা, তারপর ইন্দো আর্য শাখা, শেষে মাগধী প্রাকৃত, আর তার পরের স্তর মানে অপভ্রংশ থেকে প্রায় ৯০০ খ্রিস্টাব্দের দিকে জন্ম নিল আমাদের আজকের বাংলা। এই টাইমলাইনটা দেখলে কিন্তু মাথা ঘুরে যেতে পারে। ভাবুন একবার, সেই ঋগ্বেদের সময়কার প্রাচীন ইন্দো আর্য যুগ, তারপর এলো মধ্য ইন্দো আর্য বা প্রাকৃতির যুগ, আর সবশেষে নব্য ইন্দো আর্য যুগে এসে আমাদের বাংলা ভাষা তার নিজের অস্তিত্ব জানান দিল। কি বিশাল একটা সময়, তাই না? ভাষা তো জন্মালো, কিন্তু এর প্রথম লিখিত রূপটা কেমন ছিল? এখানেই কিন্তু গল্পটা একটা রহস্যের দিকে মোড় নেয়। চলুন এবার চর্যাপদের সেই রহস্যটা ভেদ করা যাক। এমন একটা নথি যা নিয়ে কি তুমুল বিতর্কই না হয়েছিল। তো এই চর্যাপদটা আসলে কি? সোজা কথায় এটা হলো বাংলা ভাষার একদম শৈশবের চেহারা, মানে সবচেয়ে পুরনো যে লিখিত নিদর্শন পাওয়া গেছে। লিখেছিলেন বৌদ্ধ সিদ্ধাচার্যরা। কিন্তু গোল বাঁধল এর ভাষা নিয়ে। শুরু হলো এক বিরাট বিতর্ক। বিতর্কটা কিন্তু দারুণ মজার ছিল। ভাবুন, হিন্দি, মৈথিলি, অসমিয়া সবাই এসে দাবি করছে চর্যাপদ আমাদের। কিন্তু তারপর এলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতো ভাষাবিজ্ঞানীরা। তারা একদম গোয়েন্দার মতো বিশ্লেষণ করে দেখালেন, দেখুন, এই যে সম্বন্ধ পদে অর বা কা ব্যবহার করা হচ্ছে, কিংবা অতীতকালে ইল বা ভবিষ্যতে ইব প্রত্যয় আসছে, এগুলো তো খাঁটি বাংলার বৈশিষ্ট্য। আর এভাবেই প্রমাণ হল চর্যাপদ আসলে প্রাচীন বাংলায়। বেশ, তাহলে ভাষার শিকড় আর প্রথম প্রমাণ তো দেখা গেল। কিন্তু এই প্রাচীন ভাষাটা আজকের এই সুন্দর গোছানো চেহারায় এলো কি করে? এর পেছনে ছিলেন একজন স্থপতি। আমাদের গল্পের এবার সেই মানুষটিকে নিয়ে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি একাই বাংলা ভাষার ভাগ্যটা নতুন করে লিখে দিয়েছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামটা শুনলেই কেমন যেন একটা সম্ভ্রম জাগে, তাই না? তিনি কিন্তু শুধু একজন মানুষ ছিলেন না, তিনি নিজেই ছিলেন একটা প্রতিষ্ঠান। তার প্রভাব এতটাই গভীর যে আজও আমরা তার তৈরি করা পথের উপর দিয়েই হাঁটছি। এক মুহূর্তের জন্য ভাবুন তো, বিদ্যাসাগরের আগে বাংলা গদ্যের চেহারাটা কেমন ছিল? একদম এলোমেলো, বিশৃঙ্খল। বর্ণমালার কোনো ঠিক ঠিকানা নেই। কোথায় থামতে হবে, কোথায় প্রশ্ন করতে হবে, তার জন্য কোনো কমা বা দাড়ি বা জিজ্ঞাসার চিহ্ন নেই। মানে পড়া বা শেখা দুটোই ছিল ভীষণ কঠিন। একটা গোছানো রূপ দেওয়ার খুব দরকার ছিল। আর ঠিক তখনই সমাধানটা নিয়ে এলেন বিদ্যাসাগর। সালটা ছিল 1855। প্রকাশিত হল তার সেই বিখ্যাত বই বর্ণপরিচয়। এটা কিন্তু শুধু বাচ্চাদের জন্য লেখা একটা বই ছিল না, বলতে পারেন এটা ছিল বাংলা ভাষার জন্য একটা সংবিধান। এই বই দিয়ে তিনি প্রথমবার বর্ণমালাকে একটা নির্দিষ্ট ছাঁচে ফেললেন, দাড়ি, কমা, সেমিকোলনের মতো জ্যোতিচিহ্ন নিয়ে এলেন। আর এভাবেই আধুনিক বাংলা গদ্যের ভিত্তিটা তৈরি হয়ে গেল। একটা সত্যিকারের বিপ্লব। কিন্তু বিদ্যাসাগরের কাজ তো শুধু ভাষার মধ্যেই থেমে থাকেনি, বরং ভাষাকে গুছিয়ে তোলাটা ছিল তার বড় একটা পরিকল্পনার প্রথম ধাপ মাত্র। এবার আমরা দেখব কিভাবে তিনি এই নতুন সহজ বাংলাকে একটা শক্তিশালী হাতিয়ারে পরিণত করলেন, সমাজ বদলের হাতিয়ার। তিনি খুব ভালো করেই বুঝেছিলেন সমাজের গভীরে বসে থাকা কুসংস্কারগুলো দূর করতে হলে শিক্ষার আলো ছড়ানো ছাড়া কোনো উপায় নেই। আর সেই শিক্ষার মাধ্যমটা কি হবে? অবশ্যই সহজ, সরল, গোছানো বাংলা। তাই তো তিনি এই ভাষাকেই ব্যবহার করে লড়াই শুরু করলেন নারী শিক্ষার জন্য, বিধবা বিবাহের পক্ষে, আর বাল্যবিবাহ ও বহুবিবাহের বিরুদ্ধে। এই একটা সংখ্যাই তার লড়াইয়ের বিশালতা বোঝানোর জন্য যথেষ্ট। 1856।
এই বছরেই তার অক্লান্ত পরিশ্রম আর লাগাতার আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাশ করতে বাধ্য হয়েছিল। ভাবুন একবার, সেই সময় সমাজে এটা কি প্রচণ্ড একটা ধাক্কা ছিল। আর নারী শিক্ষার ব্যাপারটা দেখুন, মাত্র ৭ মাসের মধ্যে ১৮৫৭ নভেম্বর থেকে ১৮৫৮ মে, এইটুকু সময়ের মধ্যে তিনি ৩৫টা মেয়েদের স্কুল তৈরি করেছিলেন। ৩৫টা! এর ফলে প্রায় ১৩০০ মেয়ে পড়াশোনার সুযোগ পেয়েছিল। অবিশ্বাস্য, তাই না? তবে সবচেয়ে বড় ব্যাপারটা হলো, তিনি শুধু মুখে বড় বড় কথা বলতেন না, যা বিশ্বাস করতেন তা করে দেখাতেন। নিজের ছেলে নারায়ণচন্দ্রের বিয়ে দিলেন একজন বিধবার সঙ্গে। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে যে তার আদর্শ শুধু বইয়ের পাতায় বা আইনের খাতায় সীমাবদ্ধ ছিল না? তো একজন স্থপতি, একজন বিপ্লবী, বিদ্যাসাগরের কাজ তো আমরা দেখলাম, কিন্তু প্রশ্ন হলো তার প্রভাব কতটা টিকে আছে। চলুন এবার শেষ পর্বে দেখে নেওয়া যাক বিদ্যাসাগরের রেখে যাওয়া উত্তরাধিকার, সেই করুণা ও জ্ঞানের সাগর যা আজও আমাদের পথ দেখিয়ে চলেছে। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম? বিদ্যাসাগরের অবদান শুধু বাংলা ভাষাকে গুছিয়ে দেওয়াই থেমে থাকেনি। তিনি ছিলেন আধুনিক বাংলা গদ্যের জনক, আবার তিনি নারী অধিকার আর শিক্ষার সবচেয়ে বড় প্রবক্তা। তার বিশাল দানের জন্য মানুষ তাকে ডাকত দয়ার সাগর বলে। তার কাজ আজও বাঙালি সংস্কৃতি আর পরিচয়ের একটা বড় অংশ জুড়ে রয়েছে। তার সম্পর্কে কবি মাইকেল মধুসূদন দত্ত একটা অসাধারণ কথা বলেছিলেন। এক প্রাচীন ঋষির জ্ঞান ও প্রতিভা, একজন ইংরেজের কর্মশক্তি এবং একজন বাঙালি মায়ের হৃদয়। এর চেয়ে ভালোভাবে হয়তো বিদ্যাসাগরকে আর ব্যাখ্যা করা যায় না। জ্ঞান, এনার্জি আর মায়া, এই তিনের এক অবিশ্বাস্য মেলবন্ধন ছিলেন তিনি। শেষ পর্যন্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন আমাদের সেই প্রথম প্রশ্নটার কাছেই ফিরিয়ে নিয়ে আসে। কিভাবে একজন মানুষ একটা গোটা জাতি আর ভাষার ভাগ্য বদলে দিতে পারেন? তার গল্প আমাদের এটাই দেখায় যে যদি দৃঢ় সংকল্প, গভীর জ্ঞান আর অসীম করুণা ভাতে, তাহলে একজন মানুষও ইতিহাস তৈরি করতে পারেন।